জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সব থেকে বড় গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আজি করে কি হয়েছিল, পারলে সিবিআই কে সত্যি বলুন, বিদ্রোহী কাকলি শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের। মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল অফিসে 2 ঘন্টা তল্লাশি সিআইডির, উপস্থিত দলীয় নেতার দাবি কিছু বাজেয়াপ্ত হয়নি। 8 ধাম নয়, দীঘার জগন্নাথ মন্দির, ওড়িশার মুখ্যমন্ত্রীর আর্জি নিয়ে এলেন পুরীর সাংসদ রাজি শুভেন্দু, ইতি পড়ল বিতর্কে। নতুন তৃণমূলে যাচ্ছি না, দিদির সঙ্গেই আছি দেব, শুভেন্দুর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা। এবার বিদ্রোহী দলের নাম লেখাচ্ছেন অভিষেকের সেনাপতি সায়নী, দিল্লি দরবারে তুঙ্গে জল্পনা। তৃণমূল নেতাকে নতুন দাওয়াই, পঞ্চায়েত প্রধানকে কান ধরে উঠবো স্থানীয়দের, ভাইরাল ভিডিও। পুষ্পার পর যুবরাজ, বড় ইঙ্গিত অগ্নিমিত্রার। 8 বছর আগে 6 বছরের মেয়েকে খুন জাহাঙ্গীরের, পালাবদলে পুষ্পার ফাঁসি চান বাবা খুরশিদ। কোটি টাকার তোলাবাজির অভিযোগ, আদালতে তোলার সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম গোবর। জাহাঙ্গীরের উদ্দেশ্যে উঠল চোর স্লোগান, ছোড়া হলো ডিম, পুলিশ হেফাজতে তৃণমূলের পুষ্পা। বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র খারাপ বলা যায় না, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। মুসলিম হয়ে বিজেপি করবি, নন্দীগ্রামের সংখ্যালঘু পরিবারে হামলা, ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক 3। শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার অপরাধে মারধর, জন্মদিনে ব্যবসায়ীদের কাছ থেকে 50,000 টাকা করে তোলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, ঢুকতে দিলেন না শুভাশিস চক্রবর্তী। কালীঘাটের তৃণমূলের দলীয় অফিসে ও অভিষেকের অফিসে সিআইডি, তল্লাশিতে কোন গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার। কাঁটাতার পেরিয়ে কোটিপতি, মাথায় হাত ছিল তৃণমূলের, হাওড়ায় ফাঁস বাংলাদেশি দম্পতির কেলেঙ্কারি। মমতা অভিষেকের পরেই যদি কেউ থেকে থাকে সে দেব, রাতারাতি সুর বদল কুণালেরও। কাশ্মীর পালিয়েছিলেন, হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার টিএমসি কাউন্সিলর। ভূমিকম্পে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, বাড়ি চাপা পড়ে আহত বহু, মৃত্যু মিছিল, ঘর ছাড়া 20,000। তিনি তখনও রাজনীতিবিদ ছিলেন না, এখনো নন। এবার তৃণমূল সাংসদ মহামৈত্রকে কটাক্ষ কাকলির। পুলিশের জালে কলকাতার আরও এক কাউন্সিলর, গ্রেপ্তার স্বামীও, 30 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। শুভেন্দু হিংসাত্মক হয়ে যাচ্ছেন, কালীঘাটের সিআইডি তল্লাশি নিয়ে তৃণমূল সাংসদ বললেন সবাই বিজেপির লোক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার 2 বিজেপি নেতা। ইন্ডিয়া ব্লক মিটিং, এবার কি সক্রিয় রাজনীতিতে, ককরোচ জনতা পার্টিকে নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডিয়া শিবিরের বৈঠকেও সিজেপির কথা উঠল। ওদের নেতা এখন মোদি, দল হাতছাড়া হতেই কুৎসা শুরু করে দিলেন কল্যাণ, ঝুঁকেগা নেহি, জবাব দিলেন বিদ্রোহী কাকলিও। সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে, কলেজের ইউনিয়ন রুমে আলমারি খুলতেই উদ্ধার একাধিক তাজা বোমা। রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ শামিরুল, পুনর্বাসনের দাবিতে চিঠি রেলমন্ত্রীকে। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দু। ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে, মুখ খুললেন দেব, বললেন শুভেন্দুদা বলেছেন। সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের। প্রাক্তন মন্ত্রীকে রাস্তায় টেনে এনে পটাপট চড়থাপ্পড়, উনি চোর নন বলতেই মন্ত্রীর অনুগামীকে সাদা থান পরানোর চেষ্টা। ভারতের জার্সিতে খেলেছেন, বিদ্রোহী ইউসুফকে লজ্জা হওয়া উচিত বলে বেনজির তোপ মহুয়ার। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ নানুরে, প্রধান শিক্ষককে শাস্তি দিলেন এলাকাবাসী, করালেন কান ধরে ওঠবোস। 2 বছর ধরে কোনো কাজ করতে দেয়নি তৃণমূল, দলকে ভিলেন বানিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জুনের। আপনি যা করেছেন আজ তার ফল পাচ্ছেন, তৃণমূলের ভাঙনে মমতাকে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই উক্তি মনে করালেন অধীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
26-এর নির্বাচনে অভয়া কাণ্ড যে একটা বড় ফ্যাক্টর ছিল তা বলাই বাহুল্য। মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় বিজেপির হয়ে ভোটে লড়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। মানুষের রায় তার পক্ষে গিয়েছে। গত কয়েকদিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়কদের অনেকের মুখেই শোনা গিয়েছে আরজিকর কাণ্ডের কথা। এই পরিস্থিতিতে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিদ্রোহীদের একহাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পেশার চিকিৎসক দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও শর্মিলা সরকারের চ্যালেঞ্জ ছুড়ে বললেন, আরজিকরে ঠিক কি হয়েছিল, পারলে সিবিআইকে সত্যি বলুন। আরজিকর কাণ্ডে তৎকালীন তৃণমূল সরকার তথ্য গোপন করেছে, এই অভিযোগ দীর্ঘদিনের। দিনের কল্যাণের মন্তব্য সেই অভিযোগই উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। পালাবদল হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 বছরের লড়াইয়ের ফসল তৃণমূল। কিছুদিন আগেই ঋতব্রত পন্থীদের বিদ্রোহে পরিষদীয় দলের হ্রাস হারিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার দিল্লিতে বিস্তর জল্পনা শেষে সংসদীয় দলের নিয়ন্ত্রণে খুইয়েছেন তিনি। 20 জন তৃণমূল সাংসদ এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। একই দিনে ছোট লালবাড়ি ও হাতছাড়া হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিদ্রোহীরা প্রকাশ্যে নেত্রীর বিরুদ্ধে বিশেষ কিছু না বললেও দলের নীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হচ্ছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিদ্রোহীদের সুখের পায়রা বলে আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বলেন, 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গিয়েছে, তাই এখনো মুখ্যমন্ত্রীর পাশে ঘুরছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না। মোদী আপনাদের নেতা, তবে বিজেপি এদের নেবে না। ওরা এদের ভালো করে চেনে, সব রিপোর্ট ওদের কাছে আছে। কে নারদায় ঘুষ খেয়েছে, কে কি করেছে। বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না। বিদ্রোহীদের বিশ্বাসঘাতক, সুখের পায়রা বলে বিধে সাংসদ বলেন, কাকলি ঘোষ ছাড়া এরা সকলে 2011 সালের পরে দলে এসেছে, কোনো লড়াই করেনি। আর তারকারা ভিনদেশী, তারা কেষ্ট না থাকলে শতাব্দী রায় কোনোদিনও জিততে পারতো না। এরা তৃণমূল কর্মীদের সঙ্গে অন্যায় করেছে। এরপরই আরজিকর প্রসঙ্গ তুলে দুই বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শর্মিলা সরকার ও অভয়ের মাকে নিশানা করেন তিনি। বলেন, আরজিকর ইস্যুতে কাকলি আর শর্মিলা দুই ডাক্তার কবে রাস্তায় নেমেছিল আমি হেঁটেছি। বেচারা অভয়া মা রাজনীতি করলো ওকে নিয়ে, এখন এরাও করছে। কাকলি আর শর্মিলাকে চ্যালেঞ্জ করছি, পারলে আরজিকরে কি হয়েছে সিবিআইকে গিয়ে বলুন। ওনারা তার এহেন মন্তব্য কিছুটা পরস্পর বিরোধী বলেও মনে করা হচ্ছে। আরজিকরে কি হয়েছে বলতে গিয়ে তিনি কি আসলে বিগত সরকার ওই বিষয়ে তথ্য গোপন করেছিল এমন কথাই বলতে চাইছেন, এই প্রশ্ন উঠছে। সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে গিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছয় সিআইডির দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে সিআইডির দল। কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডির দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি। সইকাণ্ডে তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা দপ্তর। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। তবে প্রথমেই ভেতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রায় ঘণ্টাখানেক ওই কার্যালয়ে থাকা তৃণমূল নেতার সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করতে পারে তারা। প্রায় ঘণ্টা দুই কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছয় সিআইডির দল। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। এই মামলায় অতীতে বারবার তলব করলেও ভবানী ভবনে হাজিরা দেননি অভিষেক। সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে গত 30শে মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেক হাজিরা না দিয়ে সিআইডি থেকে 14 দিনের সময় চান। তবে সিআইডি অভিষেককে সময় দেয়নি। 1 জুন আবার কালীঘাটের বাড়ি গিয়ে 7 দিনের মধ্যে হাজিরার নির্দেশ সংবলিত নোটিশ দিয়ে আসে সিআইডি। কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক। সোমবারও তার কালীঘাটের বাড়িতে গিয়ে তৃতীয় নোটিশ ধরিয়ে আসে সিআইডি। মঙ্গলবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগে কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে যায় সিআইডির দল। মঙ্গলবার দুপুরে সিআইডির একটি বড় দল কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছয়। বাসে করে মহিলা পুলিশকেও নিয়ে যাওয়া হয়। তবে প্রথমে অফিসের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সিআইডির দলকে। গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডির দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি করেন, মমতা এবং অভিষেক দিল্লিতে রয়েছেন, তাদের অনুপস্থিতিতে তিনি কার্যালয়ের দেখভালের দায়িত্বে। যেহেতু মমতা অভিষেক কলকাতায় নেই, তাই তিনি কার্যালয়ে সিআইডিকে ঢুকতে দিতে পারবেন না। সিআইডির দল বারবার শুভাশিসকে জানায় তারা তল্লাশি করতে এসেছে, সেখানে কে উপস্থিত আছেন তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। সিআইডির দল অভিষেককে পাঠানো নোটিশ সঙ্গে নিয়ে এসেছিল। সেই নোটিশ শুভাশিসকে দেখায় তারা, তল্লাশি করার অনুমতি চায়, কিন্তু শুভাশিস জানান তিনি কোনোভাবেই ভিতরে ঢোকার অনুমতি দিতে পারবেন না। তার কথা, যারা নেই তাদের কার্যালয়ে আমি কিভাবে ঢোকার অনুমতি দেব। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঠিকানাটি যেমন তৃণমূলের কার্যালয়ে, তেমনই একই ঠিকানায় থাকেন মমতাও। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে উপস্থিত থাকার কারণে মমতা এখন দিল্লিতে।
সঙ্গে রয়েছেন অভিষেকও। তার মধ্যে কালীঘাটের তৃণমূলের কার্যালয়ে গেল সিআইডির দল। তারা জানায় সই কাণ্ডে তদন্তে তল্লাশি চালাতে এসেছে। আইন মেনেই তারা তল্লাশি অভিযানে এসেছে। ভিতরে ঢোকার অনুমতি পেতে তৃণমূল নেতাদের সঙ্গে বাগযুদ্ধে জড়ায় সিআইডি। অনেক টালবাহানার পর বিকেল 4টের কিছু পরে তৃণমূল কার্যালয়ে প্রবেশ করতে পারে সিআইডির দল। সই কাণ্ডে সিআইডির আতশ কাচের নিচে রয়েছেন অভিষেক। অভিযোগ ওঠে, অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান। তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। উল্লেখ্য যে বৈঠকে বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল সেটা হয়েছিল কালীঘাটের এই কার্যালয়ে। সূত্রের খবর, সেদিনের বৈঠকে ঠিক কি হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, কারা সই করেছিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীরা মমতার বাড়ির লাগোয়া কার্যালয়ে যান। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে চায় সিআইডি। যদিও শুভাশিস বলেন, আপনাদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই, আপনারা 2-3 দিন সময় দিন। তবে শেষ পর্যন্ত কালীঘাটে তৃণমূলের অফিসে ঢুকে সিআইডির দল। বাইরে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। প্রায় 2 ঘন্টা পর কালীঘাটের তৃণমূলের কার্যালয় থেকে বেরিয়ে যায় সিআইডির দল। তারপরে শুভাশিস দাবি করেন কিছুই বাজেয়াপ্ত করেনি সিআইডি। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তারপরেই মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীঘার মন্দির নিয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর। দীঘার জগন্নাথ মন্দির আর ধাম নয়, মঙ্গলবার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়েছে তার সরকার। এখন দীঘার মন্দির কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। শুভেন্দু বলেন, ওড়িশার মুখ্যমন্ত্রী পুরীর সাংসদ সম্বিতকে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন সকলেই চান পুজো পাঠ হোক, কিন্তু ধাম শব্দ সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরেই শুভেন্দু বলেন, বিতর্ক আগেই ছিল। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে দীঘার ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দিচ্ছি। নতুন নাম কি হবে তাও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু তাতেই মন্ত্রিসভার অনুমোদন রয়েছে, হিটকোর টেন্ডার রয়েছে, সরকারি অর্থ হয়েছে, যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির নামে পরিচিত হবে। মুখ্যমন্ত্রী এও জানান, দীঘার মন্দিরে পুজো পাঠ ভারতীয় সংস্কৃতি শাস্ত্রে জগন্নাথ দেবের পুজো পাঠের নিয়ম মেনে হবে। মন্দিরের পুরো এলাকাতেই সাত্ত্বিকভাবে পুজো হবে, প্রসাদ হবে, পরিচালনা ট্রাস্ট কমিটির বিষয়েও জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটেও দেওয়া হবে। দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমন দাস বলেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এখন থেকে এই মন্দির দীঘা জগন্নাথ মন্দির নামে পরিচিত হবে। দিন কয়েক আগে শুভেন্দু মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছিলেন। তিনি জানান, সেখানে রাধারমণের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের পুরোজোর দায়িত্বে রয়েছেন ইস্কন। তারপরেই পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, মন্দিরের নামে ধাম লেখা ঠিক হয়নি, কাগজপত্র দেখেছি, কালচারাল সেন্টার হিসেবে গড়েছিল। দ্রুত ধাম শব্দ অপসারণ করব। সনাতন সংস্কৃতিতে যে অপমান আগের সরকার করেছে, এই সরকার তা করবে না। সম্বিত জানান, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণের দূত হিসেবে শুভেন্দুর কাছে এসেছেন। তার পাঠানো চিঠি তুলে দিয়েছেন। কেন ধাম শব্দ নিয়ে তাদের আপত্তি তাও জানিয়েছেন। তার কথায় 2025 সালের এপ্রিলে বাংলা তৎকালীন সরকার দীঘার মন্দির উদ্বোধন করে নাম দেয় জগন্নাথ ধাম। প্রভুর যত মন্দির হয় ততই ভালো হওয়া উচিত। মন্দির তৈরিকে স্বাগত জানিয়েছি। তারপরে তিনি বলেন, সনাতনের পরম্পরা অনুসারে 4টি ধাম রয়েছে। তার মধ্যে একটি বিশেষ হলো জগন্নাথ ধাম, যা রয়েছে ওড়িশায়, যেখানে নারায়ণের নিবাস রয়েছে। আদি শঙ্করাচার্য 4টি ধামের স্থাপন করেছিলেন। তাই 2025 সালে যখন দীঘা হলো, তাতে শুধু 4.5 কোটি ওড়িয়া বন্ধু নন, বাংলায় যারা জগন্নাথ দেবকে মানেন তাদেরও কষ্ট হয়েছিল। শুভেন্দু দাও আক্রোশ প্রকাশ করেছিলেন, বলেছিলেন সনাতনের সঙ্গে এভাবে খেলা যায় না। এরপরে শুভেন্দুকে ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সম্বিত বলেন, নতুন সরকার সনাতনকে সম্মান করে। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম বলা হচ্ছে তা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। অনেকেরই মতে, নানা অভিধান অনুসারে ধামের অর্থ হলো তীর্থস্থান বা আবাস। আবাস সাধারণ মানুষেরও হতে পারে, কিন্তু তীর্থস্থান হতে গেলে দেবতা বা মহাপুরুষের লীলা বা অধিষ্ঠান ক্ষেত্র হতে হবে। ধাম কথার অর্থ তেজ, জ্যোতিও হয়। জয়তী কনক ধামা কৃষ্ণ চৈতন্য নামে। অনেকের ব্যাখ্যা, তেজোদ্দীপ্ত কেউ জন্মগ্রহণ করলে কিংবা প্রতিষ্ঠা করলে সেটা ধাম হতে পারে। নবদ্বীপে চৈতন্যদেবের জন্ম, তাই সেটি ধাম। ফলে এই সংজ্ঞায় দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যায় না। আবার পাল্টা অভিমত রয়েছে। কারো কারো মতে ধামন শব্দ থেকে ধাম শব্দটি এসেছে। তীর্থক্ষেত্র ছাড়াও ধাম গড়ে উঠতে পারে যদি দীঘায় বিশেষ কিছু কর্ম হয়ে থাকে এবং অনেক মানুষের আগমন ঘটে, তাহলে জগন্নাথের মন্দিরকে ধাম বলতে আপত্তি নেই। তবে বিতর্ক থেকেই গিয়েছে। বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু। ওই মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতিকে।
তাকে শোকজ করেছে উড়িষ্যার সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়তদের মধ্যে কারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কোন কাঠ দিয়ে দীঘা মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে তা জানতে উড়িষ্যা সরকার অভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দিয়েছিল। বিগ্রহে ব্যবহৃত কাঠ নিয়েও বিতর্ক তৈরি হয়। দীঘার মন্দির নিয়ে অভিযোগ, 2015 সালে পুরীর মন্দিরের নবকলেবরে ব্যবহার করা পবিত্র নিম কাঠের অবশিষ্টাংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ। সেই নিয়ে পাল্টা কটাক্ষ করে মমতা বলেন, আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করলে তা নিয়ে প্রশ্ন হয় না, কালীঘাট নিয়ে প্রশ্ন হয় না, আমি দুর্গাপুজো করি, কালী পুজো করি, প্রশ্ন হয় না। জগন্নাথ ধামটা গায়ে লেগেছে। নিম কাঠ নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, ওরা বলছে আমি নাকি নিম গাছ চুরি করেছি। আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত খারাপ সময় আসেনি যে নিম গাছ চুরি করতে হবে। এবার দীঘার সেই জগন্নাথ মন্দির থেকে সরে গেল ধাম শব্দ। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে জানিয়ে দিলেন শুভেন্দু। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের তালিকায় দেবের নামও রয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হয় সেখানে কাকলি শতাব্দীদের সঙ্গে দেবও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, দেব এবং শুভেন্দু অধিকারী নতুন তৃণমূলে যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এমনটাই বললেন ঘাটালের সাংসদ দেব। তিনি বলেন, আমার ভালোবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকবে। আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন তার সঙ্গেই আছি। তৃণমূল নেত্রীর প্রতি আনুগত্য বজায় রেখেও নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশায় বজায় রেখেছেন ঘাটালের 3 বারের তৃণমূল সাংসদ দেব। বলেন, ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কি ঘটবে আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে উনি যতদিন বেঁচে আছেন ততদিন আমি দিদির পাশে। সোমবার দিল্লিতে বিজেপির মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগদানের কারণ ব্যাখ্যা করে দেব বলেন, আমি যদি গতকাল দিল্লি গিয়েও থাকি আর আজ যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও যোগ দিয়ে থাকি, তবে সেটা তৃণমূলের এবং ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে আমাকে ঘাটালের যে সমস্ত সাধারণ মানুষ এবং ভোটার বিশ্বাস করে ভোট দিয়ে জিতেছেন তারা যেন কোনো অবস্থাতেই এটা না ভাবেন যে তারা ভুল মানুষকে ভোট দিয়েছেন। আমি দিল্লিতেই যাই বা নবান্নে যেখানেই পা রেখেছি স্রেফ আমার ঘাটালের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবি ছিনিয়ে আনতে গিয়েছি। মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান দেব। প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে দেব বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফলভাবে শেষ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। উনি আমাকে কথা দিয়েছেন। একই সঙ্গে তার সংযোজন, আমি একজন জনপ্রতিনিধি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় কষ্টের কারণ বন্যা। সেই বন্যার সমাধান হলো ঘাটাল মাস্টার প্ল্যান। 2014 সাল থেকে লড়াই চলছিল। 2024 সালে আমি যখন ভোটে দাঁড়াবো না বলেছিলাম, দিদি কথা দিয়েছিলেন, কথা দিয়ে কথাও রেখেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। আরও একবার সৌজন্যের রাজনীতির বার্তা দিয়ে দেব এও বলেন যে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু শুভেন্দু অধিকারী এই রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী। এই সত্যিটা তো কেউ অস্বীকার করতে পারে না, এটা আমাদের সবাইকে মানতেই হবে। প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দু বলেন, ঘাটালের সাংসদ দেব একটা কথাই বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান আমার দেওয়া প্রতিশ্রুতি ছিল। আমি ওকে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নির্বাচনে আমাদেরও প্রতিশ্রুতির মধ্যে ছিল, আমরা ওটা করব। এখানে কারা কৃতিত্ব পাবে সেটা বড় কথা নয়। উনি উন্নয়নের কথা বলেছেন। বিরোধী অন্য যারা ছিলেন তারাও উন্নয়নের কথাই বলেছেন। মুখ্যমন্ত্রীর কাজই হলো উন্নয়নের কাজ ঠিকঠাকভাবে করা। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের তালিকায় দেবের নামও রয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের যে বৈঠক হয় সেখানে কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়দের সঙ্গে দেবও ছিলেন বলে জানা যায়। ওই বৈঠকে পরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আলাদা ব্লক হিসেবে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই আবহে পরদিনই দেব জানালেন তিনি মমতার সঙ্গে রয়েছেন। লোকসভায় অপারেশন লোটাস। পরিষদীয় দলের পর তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। এনডিএর শরিক হতে চেয়ে সোমবারই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই পরিস্থিতিতে সুর বদল যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষেরও। সূত্রের খবর, বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতিও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কমিটি ঘোষণা করেছিলেন তাতে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ পেয়েছিলেন এই সায়নী। একদা বাম মনস্কা সায়নী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর সমালোচক ছিলেন। পরে তার হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলে তার সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পায়।
তারপর 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এরপর ধীরে ধীরে মমতাকে অনুসরণ করতে শুরু করেন সায়নী। পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, সায়নী যেন মমতারই রেপ্লিকা হয়ে ওঠেন। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। তবে সায়নীকে ঘিরে বিতর্কও কম হয়নি। সমাজ মাধ্যমে তার শেয়ার করা শিবলিঙ্গে কন্ডোম পোস্ট আজও বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয়। যদিও সেই সময় দল তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সেই তৃণমূল সাংসদ সায়নী এবার বেসুরো। বলে রাখা প্রয়োজন, সোমবার সকালে দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এরপরই স্পিকারকে চিঠি দেন তারা। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএতে যোগ দিতে চেয়ে এই চিঠি দেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। বর্তমানে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে 20 জনই বিদ্রোহী। অর্থাৎ এবার বিধানসভার পর লোকসভার রাষ্ট্র আসল তৃণমূলের হাতে। এখানেই শেষ নয়, দিনের শেষে ফের এক প্রস্থ বৈঠক করেন বিদ্রোহীরা। বীরভূমের 4 বারের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে হয় এই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠকের পরই তৈরি হয়েছে নানা জল্পনা। লোকসভার কায়দায় রাজ্যসভাতেও কি এবার অপারেশন লোটাস? তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বিদ্রোহী সাংসদরা দাবি করেছেন বৈঠকটি শুধুই সান্ধ্য আড্ডা তথা চা চক্র। ডিম থেরাপির পর এবার তৃণমূল নেতাদের জন্য নতুন দাওয়াই। পটাশপুর 1 ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতিকে কান ধরে উঠবোস করালেন স্থানীয়রা। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন অরূপ মাইতিকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক লাঠি হাতে তাকে কান ধরে উঠবোস করার নির্দেশ দিচ্ছেন। তাদের নির্দেশ মেনেই তিনি রাস্তার মাঝে কান ধরে উঠবাস করেন। এই ঘটনার প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করেন, অরূপ মাইতি জনরোষের শিকার হয়েছেন। তার অভিযোগ, তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন। তিনি আরও বলেন, সমস্ত তৃণমূল নেতাদের বলবো, কোনো দুর্নীতি বা অনিয়ম করে থাকলে সময় থাকতে তা স্বীকার করুন, না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিধায়কদের সই জাল কাণ্ডে একাধিকবার সিআইডি তলব করেছে তাকে, কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়েছেন। কখনো জানিয়েছেন তিনি অসুস্থ, কখনো জানিয়েছেন দলের কাজে তিনি দিল্লিতে। সিআইডির তলব এড়ানো নিয়ে এবার অভিষেককে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেককে খোঁচা দিয়ে তার প্রশ্ন, এত বাঘের বাচ্চা হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন? একই সঙ্গে অগ্নিমিত্রা স্পষ্ট করে দিলেন, সিআইডির মুখোমুখি হতেই হবে অভিষেককে, পালিয়ে বেড়াতে পারবেন না। তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতি চুরির অভিযোগ উঠেছে, সে কথা উল্লেখ করে অগ্নিমিত্রা বলেন, তৃণমূল তো বহু চুরি করেছে। 15 বছর ধরে বাংলার মানুষ দেখলেন কত ধরনের চুরি হয়, কিন্তু বিধায়কদের সই চুরি করা হয় এটা আমরা নতুন দেখলাম। এখানে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এসেছে সবার সামনে, যেখানে উনি বলছেন শোভন দেব বাবুকে বিধানসভার বিরোধী দলনেতা করার ব্যাপারে। তিনি সাংসদ হয়ে তো বিধায়কদের ব্যাপারে কথা বলতে পারেন না। এরপরই রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, সিআইডি তাকে ডেকেছে, তিনি যদি মনে করেন তার শিষ্য পুষ্পার মতো পালিয়ে বেড়াবেন। গতকাল পুষ্পাকে যেমন ধরা হয়েছে নেপাল সীমান্ত থেকে, সেরকম যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং সই জাল করে থাকে কেউ বা আপনি চিঠিটি পাঠিয়ে থাকেন, সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে।